ক্লাস 10 এর সকল ছাত্রকে আজকে ক্লাসে স্বাগত জানাই। মাঝখানে অনেক ঝড়ঝঞ্ঝা গেল, বেশি দিন ক্লাস নেওয়া যায়নি, যার জন্য ইন্টারনেট সমস্যা ছিল। তো তোমরাও ওই সমস্ত সমস্যার মধ্যে দিয়েই অবশ্যই পড়াশোনা করেছো। তো তোমরা বেশ কিছু ডাউটস যেগুলো দিয়েছো হোয়াটসঅ্যাপ গ্রুপে, তো সেই ডাউটসগুলো এখন আমি এক এক করে সলভ করবো। তো দেখো, প্রথম 19 তারিখে যে কোশ্চেনগুলো এসেছিল আর কি, তো বোধহয় রক্তিম এটা সামনে তো আমি লিখতে পারিনি, লিখিনি আর কি, মনে ছিল না। যাই হোক, ওর দেওয়া প্রশ্নটা এরকম ছিল যে x² + 2x + 6 = 0 এই সমীকরণের আলফা একটা বীজ। এবার নির্ণেয় ছিল হচ্ছে আলফা প্লাস 2 ইন্টু আলফা প্লাস 3 ইন্টু আলফা প্লাস 4 ইন্টু আলফা প্লাস 5। ভালো, কোশ্চেনটা ভালো। রক্তিমকে ধন্যবাদ এই প্রশ্নটা শেয়ার করার জন্য। যাই হোক, যেহেতু আলফা এই সমীকরণের একটি বীজ, তো তুমি প্রথমেই একটা সম্পর্ক পেয়ে যাচ্ছ। দেখো, α² + 2α + 6 = 0। এটা থেকে আরেকটা ধাপ বার করে রেখেছি, পরে কাজে লাগবে আমার। সেটা হচ্ছে কি, এখান থেকে লেখা যায় α² + 2α = -6। এটাকে 1 নম্বর সম্পর্ক করে রেখে দিচ্ছি। এবার তোমাকে যেটা জানতে চেয়েছে সেটা লিখে ফেলো। এখানে সমাধান শুরু হচ্ছে এখান থেকে। প্রদত্ত রাশিমালা সেটা হচ্ছে α + 2 ইন্টু α + 3 ইন্টু α + 4 ইন্টু α + 5। এখানে ফলো করো, 5 + 2 7, 3 + 4 7, এইভাবে একটা গ্রুপিং করে ফেলছি আমি। তো α + 2 ইন্টু α + 5 লিখলাম, এটা একটা গ্রুপ। আর একটা হচ্ছে α + 3 ইন্টু α + 4। এই গুণটা করে ফেললে কত হচ্ছে? α² + 7α + 10, এখানে হচ্ছে α² + 7α + 12। আচ্ছা দেখো, তুমি α² + 12α = -6 জানো, সেটা এখানে ইউজ করো। α² + 2α + 5α + 10, এখানে α² + 2α + 5α + 12। এবার দেখো, এই যে α² + 2α, এর জায়গায় তুমি -6টা বসিয়ে দিতে পারো। তো -6 + 5α + 10, এখানে হচ্ছে -6 + 5α + 12। এই অবধি হলো। আচ্ছা, এবার আমি উপরে লিখছি। এটা কি দাঁড়ালো? এটা দাঁড়ালো 5α - 6 + 10 কত? +4। এখানে কত? 5α, এটা হচ্ছে +6। -6 + 12 +6 হলো। এবার আবার গুণ করে দাও। গুণ করে দিলে কত হলো? 25α², 5 6 30, 4 5 20, মানে 50α, 4 6 24। এবার বলো করো, এই যে α² + 2α, তুমি এখান থেকে 25 কমন নিলে প্রথম দুটো থেকে, তাহলে কি তা পাচ্ছি? α² + 2α পাচ্ছি, আর তারপর +24 যেরকম পড়ে যাচ্ছে পড়ে থাকে। আবার আমি মানটা বসিয়ে দেবো, 25 ইন্টু α² + 2α, এর জায়গায় -6 বসিয়ে দেবো। 25 ইন্টু -6 +24। আর যতবার আমি মান বসিয়েছি, ডান দিকে কিন্তু লিখতে হবে যে 1 থেকে, বা যেহেতু α² + 2α = -6, এটা তুমি বলে দেবে, ঠিক আছে? তো 25 ইন্টু -6 কত হচ্ছে? -150, আর এখানে +24, তাহলে কত হলো? -126। এটাই হচ্ছে তোমার প্রাপ্ত উত্তর। আশা করি বোঝা গেছে।
কিছুই না, যেহেতু আলফা প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজ, তাই আলফা ওটাকে সিদ্ধ করবে, ওটা বসিয়ে দিলে, বসিয়ে দিয়ে ওখান থেকে আলফা স্কয়ার প্লাস 12 - 6 পেয়ে গেলে এবার যে রাশিমালাটার মান তোমরা জানতে চেয়েছে সেটাকে লিখলে, লেখার পরে এই জিনিসটা লক্ষ্য করবে 2 আর 5 এর 7, 3 আর 4 এর 7, সেই অনুযায়ী গ্রুপিং করে নিলাম, করে নিয়ে আলফা স্কয়ার প্লাস 12 এর জায়গায় -6 বসালাম, বসালে ওটা একটু সরল হয়ে গেল, 5 আলফা প্লাস 4, ওটা 5 আলফা প্লাস 6, আবার যেরকম গুণ করলাম গুণ করলাম, গুণ করে এই রাশিমালাটা পেলাম, পেয়ে পাওয়ার পর লক্ষ্য করলাম এখান থেকে যদি 25 কমন নিই তাহলে আবার আলফা স্কয়ার প্লাস 12 পেয়ার করছে, ওটার জায়গায় আবার -6 বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে সরল করে আমরা -126 উত্তর পেয়ে গেলাম। আশা করি বুঝতে পেরেছো। পরের অঙ্কটা রক্তিমেরই দেওয়া দ্বিতীয় অঙ্কটা, দ্বিতীয় অঙ্কটা প্রদত্ত এরকম m স্কয়ার মাইনাস 5m, সরি m স্কয়ার ইকুয়ালস টু 5m মাইনাস 3 এবং n স্কয়ার ইকুয়ালস টু 5n মাইনাস 3, এখানে অবশ্যই m নট ইকুয়ালস টু এই কন্ডিশনটা দিতে হবে, বোধহয় ওর দেওয়া প্রশ্ন এটা ছিল না, যাই হোক। আচ্ছা, নির্ণয় হলো গিয়ে তোমার নির্ণয় হচ্ছে গিয়ে n এর এই গুণফলটা তোমাদের জানতে চাইছি। আচ্ছা, একটু ভালো করে লক্ষ্য করো, সমাধান শুরু করছি। প্রদত্ত দুটি সম্পর্ক বলে লেখো m স্কয়ার মাইনাস 5m প্লাস 3 ইকুয়াল 0 এবং m স্কয়ার মাইনাস 5m প্লাস 3 ইকুয়াল 0। তো এই দুটো সম্পর্ককে যদি একটু লক্ষ্য করো তাহলে লক্ষ্য করবে যে একটা দ্বিঘাত সমীকরণ x স্কয়ার মাইনাস 5x প্লাস 3, তার বীজ হচ্ছে m এবং n, তাই তো? তাহলে উপরোক্ত সম্পর্ক দুটি থেকে দেখা যাচ্ছে x স্কয়ার মাইনাস 5x প্লাস 3 ইকুয়াল 0 এই সমীকরণের দুটি বীজ হলো m এবং n। তাহলে উহাদের গুণফল mn, এটা কি c বাই a, c বাই a মানে কি 3/1, তাহলে 3, তাহলে mn এর মান কি 3। বুঝতে পেরেছো? প্রথমে যে দুটো সম্পর্ক দেওয়া আছে সেই দুটোকে ভালো করে লক্ষ্য করে আমরা লক্ষ্য করলাম যে m আর n হচ্ছে কি x স্কয়ার মাইনাস 5x প্লাস 3 ইকুয়াল 0, এই দ্বিঘাত সমীকরণের দুটো বীজ, কারণ m এবং n এই সমীকরণকে সিদ্ধ করছে। তো এর যদি বীজ হয় তাহলে বীজের গুণফল কি c বাই a, c হচ্ছে 3, a হচ্ছে 1, 3/1, তাহলে হয়ে গেল 3, m এর মান 3। আচ্ছা, ওর দেওয়া তৃতীয় প্রশ্নটা এরকম ছিল, প্রদত্ত ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0, এই সমীকরণের একটা বীজ আরেকটা বীজের ঘন, একটা বীজ আরেকটা বীজের ঘন, ঠিক আছে? এই শর্তে তোমাকে প্রমাণ করতে বলা হয়েছিল, এটা প্রামাণ্য হচ্ছে কি তোমার ca into c plus a whole square is equals হচ্ছে কি b square minus 2ac তার হোল স্কয়ার। তো দেখো সমাধান না প্রমাণ, যেহেতু একটা বীজ আরেকটা বীজের ঘন, তো ধরি বীজদ্বয় আলফা এবং আলফা কিউব। তাহলে এখন বীজদ্বয়ের সমষ্টি, তার মানে কি আলফা প্লাস আলফা কিউব, সেটা কি হবে মাইনাস বি বাই এ, এবং বীজদ্বয়ের গুণফল মানে আলফা ইনটু আলফা কিউব, সেটা কি হবে সি বাই এ। তাহলে এখান থেকে তুমি পাচ্ছ আলফা টু দ্য পাওয়ার 4 সমান সমান সি বাই এ। এটাকে এক নম্বর সম্পর্ক করে রেখে দাও। আচ্ছা, এই যে সম্পর্কটা দেখতে পাচ্ছ, এখান থেকে আমি আলফা কমন নিচ্ছি, নিলে কি হচ্ছে আলফা স্কয়ার প্লাস 1 ইকুয়ালস টু মাইনাস জি বাই এ। এই সম্পর্কটার উভয় পক্ষ বর্গ করে পাই, তোমরা লিখবে কিন্তু কথাটা, উভয় পক্ষ বর্গ করে পাই। বর্গ করলে কি হচ্ছে আলফা স্কয়ার ইনটু আলফা স্কয়ার প্লাস 1 এর হোল স্কয়ার
এটা হচ্ছে বি স্কোয়ার বাই এ স্কোয়ার। আচ্ছা এইবারে কি করছি আমি, আলফা স্কোয়ার বাইরে যেরকম আছে তার ভেতরে এটাকে খুলছি, খুলে কি হচ্ছে আলফা টু দ্য পাওয়ার 4 প্লাস 2 আলফা স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়ালস টু বি স্কোয়ার বাই এ স্কোয়ার। এবারে দেখো এই যে আলফা টু দ্য পাওয়ার 4 এর জায়গায় আমি সি বাই এ বসাতে পারি, সেটা আমি বসিয়ে দিচ্ছি। এবার আবার এখানে চলে আসছি, হ্যাঁ আলফা স্কোয়ার এটা সি বাই এ, আমি প্রথমে 2 আলফা স্কোয়ার লিখছি, তারপরে সি বাই এ লিখছি, তারপরে প্লাস 1 লিখছি ইজ ইকুয়ালস টু বি স্কোয়ার বাই এ স্কোয়ার। ডান দিকে কিন্তু অবশ্যই লিখবে যে যেহেতু 1 থেকে আলফা টু দ্য পাওয়ার 4 সমান সি বাই এ, সেই জন্য এখানে সি বাই এটা বসবে। এবারে আমি আবার আলফা স্কোয়ার ভেতরে গুণ করে দিচ্ছি, গুণ করলে কি হচ্ছে 2 আলফা টু দ্য পাওয়ার 4 প্লাস আলফা স্কোয়ার ইনটু সি প্লাস এ বাই এ ইজ ইকুয়ালস টু বি স্কোয়ার বাই এ স্কোয়ার, যেরকম আছে সেরকম থাকবে। এবার আমি আবার এটার জায়গায় সি বাই এ বসাবো, কারণ আলফা টু দ্য পাওয়ার 4 হচ্ছে সি বাই এ। তাহলে আমি কি পেলাম 2c বাই এ প্লাস আলফা স্কোয়ার ইনটু সি প্লাস এ বাই এ ইকুয়ালস টু বি স্কোয়ার বাই এ স্কোয়ার। আচ্ছা এবার আমাকে উপরটা মুছতে হবে, তোমাদের তো খাতায় লেখাই আছে, আমাকে মুছতে হবে কারণ আমার এখানে জায়গা হচ্ছে না। এবারে আমি এদেরকে ওপাশে পাঠিয়ে দিচ্ছি, এখানে কি পড়ে থাকলো আলফা স্কোয়ার ইনটু সি প্লাস এ বাই এ ইকুয়ালস টু, ডান দিকে গেল হচ্ছে বি স্কয়ার বাই স্কয়ার, আগে থেকে ছিল, এটা ওপাশে গিয়ে হয়ে গেল মাইনাস 2c বাই এ। তো পরের ধাপ লিখছি আমি আলফা স্কয়ার ইনটু সি প্লাস এ বাই এ ইকুয়ালস টু 1 বাই এ স্কয়ার, যদি আমি কমন নিই তাহলে বি স্কয়ার মাইনাস 2ac। দেখো এখন আলফা সরানি, তার মানে আমাকে আরেকবার বর্গ করতে হবে। এই জায়গাটা মুছছি আমি, যদি আমি আরেক, আচ্ছা তার আগে এক কাজ করি, এটা দিয়ে কেটে দিচ্ছি, তাহলে একটু হালকা হয়ে যাবে। আলফা স্কয়ার ইনটু সি প্লাস এ, এটা হলো 1 বাই এ ইনটু বি স্কয়ার মাইনাস 2ac। এবার লিখবো পুনরায় উভয় পক্ষ বর্গ করে ফেল, তো কি হচ্ছে আলফা টু দ্য পাওয়ার 4 সি প্লাস এ হোল স্কয়ার, এটা 1 বাই এ স্কয়ার, এখানে বি স্কয়ার মাইনাস 2ac হোল স্কয়ার। এবার এটা থেকে আমি আবার সি বাই এ বসাবো, সি বাই এ into c plus a whole square, এটা 1 by a square, b square minus 2ac whole square। আচ্ছা এবার দেখো এটাকে এদিকে তুলে দিচ্ছি, আর ডান দিকেরটাকে বাঁ দিকে লিখছি, তাহলে b square minus 2ac whole square, এটা তুলে দিলে দিকে ac হয়ে যাচ্ছে, ac into c plus a whole square। বোধহয় প্রমাণটা হয়ে গেল। আচ্ছা যাই হোক, ওটাকে বাঁ দিকে ডান দিকে লিখি, এটা কোনো ফ্যাক্টর না, তবে কিনা তুমি যখন উত্তর করবে যেরকম দেওয়া থাকবে সেরকম লিখে দেবে। হ্যাঁ এটা হোল স্কয়ার ইজ ইকুয়ালস টু বি স্কয়ার মাইনাস 2ac হোল স্কয়ার। আশা করি বুঝতে পেরেছো, ভালো অঙ্কটা ভালো, রক্তিমকে ধন্যবাদ, ভালো অঙ্ক দিলে আমি সবসময় ছাত্রদের ধন্যবাদ দিই। আচ্ছা এর পরের অঙ্কটি অঞ্জিষ্ণু বেরা, ও ভেদের একটা অঙ্ক দিয়েছিল, তো তাতে ওর যা স্টেটমেন্ট ছিল তাহলে তো নিউটনের মহাকর্ষের সূত্রই তাদের ভুল হয়ে যাচ্ছে। ও ওখানে একটা গ্রহ আর উপগ্রহের গল্প বলেছিল, সেই গল্পটায় ও বলছে যে গ্রহ আর তার উপগ্রহ তাদের মধ্যে যে আকর্ষণ বল, সেটাও বলেছিল সেটা ডাইরেক্টলি ভ্যারি করে উইথ দ্য মাস অফ দ্য উপগ্রহ মানে স্যাটেলাইটের তার মাসের সাথে ভ্যারি করে, এটা কখনোই হয় না দুটোর ভরের গুণফলের সাথে ভ্যারি করে না, ঠিক আছে। তো সেটা প্রশ্নটা এরকম ছিল, তোমরা নিশ্চয়ই ওখান থেকেই প্রশ্নটা পেয়ে যাবে, কারণ ওটা তোমাদের গ্রুপেই লেখা আছে। তো যাই হোক, ওখানে প্রশ্নটা এরকম বলেছিল যে একটা গ্রহ আর তার চারদিকে আবর্তনরত যে উপগ্রহ আছে তাদের মধ্যে যে আকর্ষণ বল, সেটা তাদের ভরের গুণফলের সাথে ডাইরেক্টলি ভ্যারি করে, এবং তাদের মধ্যে যে দূরত্ব থাকে সে দূরত্বের বর্গের সাথে ইনভার্সলি ভ্যারি করে, ঠিক আছে। এবার বলেছে যে আরো বলেছে যে अगेन স্কয়ার অফ দ্য টাইম অফ রোটেশন অফ দ্য স্যাটেলাইট, যেমন হচ্ছে গিয়ে তোমার উপগ্রহটা যে সময় একবার পুরো ওকে
প্রদক্ষিণ করে সেই টাইম তার বর্গ আর কি, সেই বর্গটা ভ্যারিজ ডাইরেক্টলি উইথ ডিস্টেন্স অ্যান্ড ইনভার্সলি উইথ ফোর্স অফ অ্যাট্রাকশন। ডিস্টেন্স বিটুইন দেম, মানে তাদের মধ্যে দূরত্ব তার সাথে ডাইরেক্টলি ভ্যারি করে, আর হচ্ছে কি ইনভার্সলি ভ্যারি করে তাদের মধ্যে যে ফোর্স অফ অ্যাট্রাকশন আছে তার সাথে। এবার বলছে যে m1 d1 t1 and m2 d2 t2 আর দ্য টু সেট অফ ভ্যালুজ অফ m dt। মানে ও বলেছিল যে ওই যে গুণফলটা, ভরের গুণফল, সেটা m d ডিনোট করেছিল, দূরত্বটাকে d দিয়ে ডিনোট করেছিল, আর প্রদক্ষিণের সময় সেটাকে t দিয়ে ডিনোট করেছিল। তাদের দু সেট মান হচ্ছে গিয়ে m1 d1 t1 m2 d2 t2। ও প্রমাণ করতে দিয়েছিল এই সম্পর্কটা। যাই হোক, তুমি এইভাবে লেখো, দেখো যে ধরা যাক গ্রহ এবং উপগ্রহ তাদের ভরের গুণফল ক্যাপিটাল M, গ্রহ এবং উপগ্রহ তাদের ভরের গুণফল ক্যাপিটাল M, তাদের মধ্যবর্তী দূরত্ব ক্যাপিটাল D, তাদের মধ্যে আকর্ষণ বল ক্যাপিটাল A, এবং স্যাটেলাইট যেটা ছিল মানে উপগ্রহ তার প্রদক্ষিণের সময় হচ্ছে কি ক্যাপিটাল T। এবার প্রশ্ন অনুসারে দেখো তুমি এই সম্পর্কগুলো পাচ্ছ। প্রশ্ন অনুসারে প্রথমে বলেছিল যে বলটা সেটা ভরের গুণফলের সাথে সরল বেঁধে রয়েছে, তার মানে কি ডিরেক্টলি প্রপোর্শনাল F ভ্যারিজ অ্যাজ m, এবং বলেছিল যে ফোর্সটা ওদের মধ্যে যে দূরত্বটা তার বর্গের সাথে ব্যস্ত বেঁধে রয়েছে। তাহলে এবার কি লিখবো? যৌগিক বেধের উপপাদ্য অনুসারে আমরা বলতে পারি F ভ্যারিজ অ্যাজ m/d², বলতে পারি আমি। আচ্ছা, এখান থেকে আমি বলতে পারি F ভাগ m/d² সেটা হচ্ছে ধ্রুবক। ধরো আমি সেটাকে k1 বলছি, অবশ্যই k1 ইজ ডিফারেন্ট ফ্রম 0, শূন্য নয়। এখান থেকে আমি বলতে পারি এই ভগ্নাংশটাকে সরল করে আর কি, d²f বাই ক্যাপিটাল M সেটা ইকুয়ালস টু k1। ধরো এটাকে আমি এক নম্বর সম্পর্ক করে দিই। আচ্ছা, পরবর্তী ক্ষেত্রে বলেছে যে স্কয়ার অফ দ্য টাইম অফ রোটেশন, তার মানে এই যে t তার বর্গ সেটা ভ্যারি করে square rotation of the satellite varies directly with the distance and inversely with the force of attraction, এবং t² সেটা ভ্যারি করে ইনভার্সলি উইথ দ্য ফোর্স অফ অ্যাট্রাকশন। তার মানে এটা তাহলে আবার যৌগিক বেধের উপপাদ্য অনুসারে তুমি বলতে পারো t² ভ্যারিজ অ্যাজ d/f, সেখান থেকে তুমি বলতে পারো t² বাই d/f সেটা ধ্রুবক। ধরো আমি সেটাকে k2 বলছি, অবশ্যই k2 ইজ ডিফারেন্ট ফ্রম 0। তো সেখান থেকে আমি লিখতে পারি ক্যাপিটাল F t² বাই d ইকুয়ালস টু k2। এটাকে আমি 2 নম্বর করলাম। আচ্ছা, এইবার দেখো আমার যে প্রশ্ন আছে তার মধ্যে কোথাও কোনো t এর অস্তিত্ব নেই, সেটা লক্ষ্য করেছো নিশ্চয়ই। তো আমাকে t-টাকে রাখলে চলবে না, নাকি না t আছে, সরি, কোনটা নেই? m1 t1 d2 ছিল, তার মানে নেই হলো গিয়ে তোমার f-টা নেই, f-টাকে দাঁড়াতে হবে। হ্যাঁ, তাহলে 1 আর 2 যদি আমি ভাগ করি অনুরূপ পক্ষ, আমি এবার উপরটা মুছছি, 1 ও 2 এর অনুরূপ পক্ষ দ্বারা ভাগ করে পাই 1/2। ঠিক আছে, তাহলে কি হচ্ছে 1 এর বাম দিকে কে আছে? t²f বাই m ভাগ 2 এর বাম দিকে গেছে ft² বাই d, তাহলে ইকুয়ালস টু কি হবে? k1 বাই k2। আচ্ছা, এগুলো মুছছি আমি। বা d²f বাই m গুণ d বাই ft² ইকুয়ালস টু k1 বাই k2।
এফ এফ কেটে গেল, বা তুমি পেলে কি ডি কিউ বাই এমটি স্কোয়ার ইকুয়ালস টু ধ্রুবক। ধরো তুমি এটাকে কে3 ধরবে, এই k1 বাই k2 এই ভাগফলটাকে আমি k3 ধরব। k3 ইকুয়ালস টু k1 বাই k2, এটাও অবশ্যই ডিফারেন্ট ফ্রম 0। এইবার প্রশ্নে তোমাকে দু সেট ভ্যালু দিয়েছিল, সেই দু সেট ভ্যালুর ব্যাপারটা এখানে আমি একটা টেবিল করে লিখছি। দেখো প্রশ্নানুসারে mdt তাদের দু সেট ভ্যালু, ধরো এটা m, এটা d, এটা t। প্রথমে মানে m এর মান m1 হলে d এর মান d1 আর t এর মান t1, আবার m এর মান m2 হলে d এর মান d2 আর t এর মান t2। এই সেটটা তোমাকে ওরা প্রোভাইড করেছে, দিয়ে দিয়েছে। তাহলে এবার তুমি সেটা লেখো। প্রশ্নানুসারে যখন m equals to m1 তখন d equals to d1 আর t equals to t1। তাহলে অতএব এটাকে যদি তুমি 3 নম্বর সম্পর্ক বলো, তাহলে অতএব 3 থেকে পাওয়া যায় কি পাওয়া যায়, d1 এর কিউব বাই m1 into t1 স্কয়ার equals to k3। ধরো তুমি এটাকে 4 নম্বর সম্পর্ক বলো। আবার লেখো যখন m equals to m2 তখন d equals to d2 এবং t equals to t2। এই মানগুলো আবার তুমি 3 এ বসাতে পারো। তাহলে কি হচ্ছে d2 কিউব বাই m2 আর t2 স্কয়ার, সেটাও ইকুয়ালস টু k3। এটা 5 নম্বর। এবার দেখো 4 এবং 5 দুটোরই তো ডান দিকে k3, তাই এর দুজন সমান, এদের দুজনকে আমি সমান করে দেব। 4 এবং 5 থেকে বলা যায় d1 কিউব বাই m1 into t1 স্কয়ার is equals to d2 কিউব বাই m2 into t2 স্কয়ার। এবারে বজ্রগ্রহণ করে দাও, বা কোনটা আগে আছে দেখি প্রমাণ মতে m1 এইটা আগে আছে, তাই এরকম লিখো m1 t1 স্কয়ার into d2 কিউব is equals to m2 t2 স্কয়ার into d1। ঠিক আছে, প্রমাণিত। আচ্ছা, অঞ্জিষ্ণুকে একটু ডিফারেন্ট টেস্টের অঙ্ক দেওয়ার জন্য ধন্যবাদ, কারণ এই অঙ্কটা আমি নর্মালি বইতে পাইনি, ও নিশ্চয়ই কোথাও পেয়েছে। যাই হোক, তো ওই স্টেটমেন্টটা একটু খেয়াল করো, ওটা কিন্তু হতে পারে না। দুটো বস্তু তাদের মধ্যে আকর্ষণ বল অবশ্যই তাদের ভরের গুণফলের সাথে, কোনো একটার ভরের সাথে সমানুপাতিক বলটা ঠিক। ঠিক আছে, আচ্ছা গেল এটা। অঞ্জিষ্ণুর প্রশ্নের পর এবারে এটা কার প্রশ্ন আমার লেখা নেই, নামটা লিখতে ভুলে গেছিলাম। যাই হোক, সে চিনতে পারবে নিশ্চয়ই কার প্রশ্ন। প্রদত্ত হচ্ছে এরকম a sin theta plus b cos theta is equals to a cosec theta plus b sec theta দেওয়া আছে। আর প্রামাণ্য প্রত্যেক পক্ষ, মানে বাম পক্ষ ডান পক্ষ, প্রত্যেক পক্ষ সমান সমান হচ্ছে গিয়ে a টু দা পাওয়ার 2/3 মাইনাস b টু দা পাওয়ার 2/3 ইনটু আন্ডার রুট a টু দা পাওয়ার 2/3 প্লাস b টু দা পাওয়ার 2/3। ভালো অঙ্কটা, ভালো এটা। আচ্ছা, কি করব,
সমান যেটা দেওয়া আছে সেটা এক লাইন লিখে নাও, আমি লিখছি না, আমি তারপরে স্টেপ করছি, সাইড শিফট করছি। হ্যাঁ, তাহলে এটা কমন নিয়ে নিচ্ছি, নিয়ে লিখছি a cosec থিটা মাইনাস sin থিটা, আর এটাকে এবারে নিয়ে আসছি। আচ্ছা, নেওয়ার দরকার একই দিকে থাক, আপাতত তা পরে দিচ্ছি। প্লাস b কমন নিলাম, নিয়ে ভেতরে হচ্ছে গিয়ে sec থিটা মাইনাস cos থিটা ইকুয়াল টু 0। দেখো সবাইকে আমি ডান দিকে নিয়ে গেছি কিন্তু লিখলাম বাঁ দিকে। a কমন নিয়ে cosec থিটা মাইনাস sin থিটা প্লাস b ইনটু sec থিটা মাইনাস cos থিটা ইকুয়াল টু 0। ঠিক আছে, পরের ধাপে বা cosec থিটা মানে তোমরা জানো 1/sin থিটা মাইনাস sin থিটা প্লাস b ইনটু 1/cos থিটা মাইনাস cos থিটা ইকুয়াল 0। আচ্ছা, এখানে দেখো sin থিটা sin স্কয়ার থিটা 1 মাইনাস sin স্কয়ার থিটা মানে cos স্কয়ার থিটা, তাহলে কি হয়ে গেল উপরে a cos স্কয়ার থিটা বাই sin থিটা প্লাস b ইনটু এখানে একই রকম cos স্কয়ার থিটা 1 মাইনাস cos স্কয়ার থিটা মানে কি sin স্কয়ার থিটা, আর নিচে cos থিটা বসাবো ইকুয়াল 0। এবার একটু পক্ষান্তর করি, a cos square theta by sin theta equals to minus b sin square theta by cos theta। আচ্ছা, এবার sin theta কে এদিকে তুলে দিচ্ছি, cos theta কে এদিকে তুলে দিচ্ছি, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, বা a cos cube theta equals to minus b sin cube theta। তো আমি এবার ধাপে লিখছি কি sin cube theta by a equals to cos cube theta by minus b is equals to cos cube theta by minus, মানে এই মাইনাস দিকে এখানে নিয়ে এলাম, a কে sin cube theta তলে নিয়ে গেলাম। এবার আমি উপরে সব মুছছি। এবার আমি ঘনমূল করব দুদিকে। ঘনমূল করলে এখানে কি হয়ে গেল, এখানে হয়ে গেল sin থিটা আর নিচে হয়ে গেল a টু দা পাওয়ার 1/3। আচ্ছা, এখানে হয়ে গেল cos থিটা, এখানে হয়ে গেল মাইনাস b টু দা পাওয়ার 1/3। অবশ্যই লিখে দেবে উভয় পক্ষ ঘনমূল নিয়ে পেলাম। আচ্ছা, এইবার আমরা অনুপাত সমানুপাত চ্যাপ্টারে সংযোজন বলে একটা নিয়ম শিখেছিলাম, এবার আমরা সেটা প্রয়োগ করব। আচ্ছা, এবার এই যে দুটো অনুপাত সমান হলো সেটার সাথে সমান সমান সংযোজন প্রক্রিয়া দ্বারা। ঠিক আছে, কি করছি দেখো, 1 into sin square theta plus 1 into cos square theta divided by 1 into a to the power 1 তার স্কয়ার, তাহলে কি a to the power 2/3 plus 1 into minus b to the power 2/3। এবার এই পুরোটার মাথায় to the power half, তাহলে ইকুয়ালস টু কি দাঁড়ালো দেখো, উপরে 1 হয়ে গেল 1, আর নিচে দেখো মাইনাসের মাথায় যেহেতু 2 চলে গেছে তাহলে তোমার প্লাস হয়ে গেল, তাহলে b টু দ্য পাওয়ার 2/3 নিতে হবে। তাহলে হয়ে গেল কি ব্যাপারটা, তলায় উল্টো পাটটা থেকে যাবে a টু দ্য পাওয়ার 2/3 প্লাস b টু দ্য পাওয়ার 2/3, আর 1 এর দুটো বার করলে একই থাকে তাই উপরটা 1 হয়ে গেল। ঠিক আছে, এবার দেখো এইটা এটার সাথে সমান, এটাও এটার সাথে সমান, তাহলে দুটোর থেকে আমি দুটো মান পেয়ে যাব sin থিটা cos থিটা। আমি দুটো মান লিখছি পরপর। sin থিটার মান আমরা পাচ্ছি a টু দ্য পাওয়ার 1/3 বাই root power of a to the power 2/3 প্লাস b to the power 2/3 এবং cos থিটার মান পাচ্ছি minus b to the power 1/3 by root power of a to the power 2/3 plus b to the power 2/3 পেলাম এই দুটো। এইবার আমি প্রতিটা পক্ষ আলাদা করে ক্যালকুলেট করব, এই দুটো মান আমাকে ব্যবহার করতে হবে। আমি এবার এই জায়গাটা মুছছি। দেখো
তো এখন বাম পক্ষ বা LHS কি ছিল a sin θ plus b cos θ, a sin θ plus b cos θ equals a sin θ মানে এই মানটা, তাহলে a into sin θ মান কি আছে a to the power 1/3 by root over of a to the power 2/3 plus b to the power 2/3 তারপরে প্লাস b cos θ প্লাস b into এবার cos θ মান এটা minus b to the power 1/3 by root over of e to the power 2/3 plus b to the power 2/3। লক্ষ্য করে দেখো দুজনেরই তলায় এটা আছে, তো আমি এটা কমন নিয়ে নিতে পারি। তো 1 by root over of a to the power 2/3 plus b to the power 2/3 কমন নিলাম, নিলে ভেতরে থাকছে তবে a into a to the power 1/3, তাহলে 1 plus 1/3 মানে কি 4/3। এবার দেখো মাইনাসের ঘনমূল কি মাইনাস বেরোবে, তো মাইনাস বেরিয়ে এলো, তো এখানে মাইনাস আর b টু দ্য পাওয়ার 1 আর b টু দ্য পাওয়ার 1/3, তাহলে কি হচ্ছে b টু দ্য পাওয়ার 4/3, ঠিক আগের মতই 1 প্লাস 1/3 যোগ করলে 4/3 হলো। এবার তুমি তো এটাকে লিখতে পারো, আমি এই পাশে লিখছি ইকুয়ালস টু 1 বাই a টু দ্য পাওয়ার 2/3 প্লাস b টু দ্য পাওয়ার 2/3 সেকেন্ড ব্র্যাকেট, এটাকে লিখছি a to the power 2/3 the square minus b to the power 2/3 the square। এবার ফলো করে এটা s কমন b স্কয়ার সূত্র হয়ে যাচ্ছে, তাহলে আমি এটা লিখতে পারি 1 বাই a to the power of a to the power 2/3 plus b to the power 2/3 into a to the power 2/3 plus b to the power 2/3 into a to the power 2/3 minus b to the power 2/3। এবার দেখো এটা মানে কি রুট ওভার এটা স্কয়ার, তো এটা দিয়ে গুণ করলে কি হবে উপরে হয়ে যাচ্ছে তোমার মানে ভাগ করলে সরি, এখানে হয়ে গেল a to the power 2/3 plus b to the power 2/3 into a to the power 2/3 minus b to the power 2/3। দেখো বাম পক্ষ একটা হলো এটা যেটা চেয়েছিল ওরা, হ্যাঁ ওটা এটা আগে ওটা পরে সেটা কোনো ফ্যাক্টর না, ভুলিয়ে দিতেই পারো। তো বাম পক্ষটা যেটার সমান সেটা প্রমাণ হলো, এবারে ডান পক্ষটা করতে হবে, ঠিক আছে বুঝে ফেলছি এটা। ডান পক্ষ কি ছিল a cosec θ plus b sec θ, a cosec θ plus b sec θ, তার মানে তুমি লিখতে পারো কি a by sin θ plus b by cos θ। এবার 1 by sin θ মানে sin θ এর অনন্যক, sin θ এর মান কত বেরিয়েছিল a to the power 1/3 থেকে নিচে চলে আসে, তাহলে উপরে হবে গিয়ে তোমার root over of क्या बोल रहे हैं इसे root over of a to the power 2/3 plus b to the power 2/3 by a to the power 1/3 plus b into cos θ টা উল্টো হয়ে বসবে মানে তোমার উপরে হবে গিয়ে root over of a to the power 2/3 plus b to the power 2/3 by তলায় হচ্ছে গিয়ে তোমার মাইনাস b to the power 1/3, মাইনাস কেন এই যে মাইনাস b to the power 1/3, তাহলে কি মাইনাস b to the power 1/3, ঠিক আছে। এবার কি হচ্ছে এই জিনিসটা দুটোর মধ্যেই আছে, তো আমি এটা কমনই নিচ্ছি root over of a to the power 2/3 b to the power 2/3 কমন, এবার a কে a by a to the power 1/3, তার মানে কি a to the power 1 minus 1/3, তার মানে a to the power 2/3। লক্ষ্য করে দেখো a by a to the power 1/3, তার মানে a to the power 1 minus 1/3, তার মানে a to the power 2/3, সেটা ইউজ করলাম। এখানে প্লাস মাইনাস মাইনাস আর এটা হয়ে গেল b to the power 2/3। দেখো সেম রেজাল্টটা চলে এলো, তো জাস্ট ঘুরিয়ে লিখে দাও, এটা আগে ছিল over of a to the power 2/3 plus b to the power 2/3। তাহলে দেখো বাম পক্ষ ডান পক্ষ উভয় পক্ষই যেটার সাথে সমান সেটা আমার প্রমাণ করা হয়ে গেল। আচ্ছা
তারপরে আরেকটা অঙ্ক করে এই ক্লাসটা শেষ করব, আবার পরের ক্লাসে বাকি অঙ্কগুলো নিয়ে ফেরত আসবো। পরেরটায় প্রদত্ত এরকম আছে ax plus by varies as root over of xy। আচ্ছা, প্রামাণ্য হচ্ছে কি তোমার ax স্কয়ার প্লাস by স্কয়ার, সেটা varies as xy। এটা তোমাকে প্রমাণ করতে দিই, ঠিক আছে? কি করব? প্রমাণ, যেহেতু এটা সরল বেঁধে আছে তাহলে কিন্তু ভাগফল ধ্রুবক, তুমি লিখতে পারো x plus by by root over of xy সমান সমান ধ্রুবক, ধরো সমান সমান k1 ধরে নিলাম। অবশ্যই k1 টা 0 নয়। তো ভাগটা যদি ক্যারি আউট করি তাহলে কি হবে? a into root over of x by y, আর এখানে b into root over of y by x equals to k1। এবার আমি কি করছি? দুদিকে root over of x by y দিয়ে গুণ করছি। গুণ করলে কি হচ্ছে? a into root over x by y এর হোল স্কয়ার, এখানে শুধু প্লাস b হয়ে যাবে কারণ root over of y by x into root over of x by y 1 হয়ে যায়, আর এদিকে হচ্ছে k1 into root over of x by y। আর দিকে অবশ্যই লিখবে উভয় পক্ষকে root over of x by y দিয়ে গুণ করে পাই। আচ্ছা, পরের ধাপে আমি পাচ্ছি a into root over of x by y এর হোল স্কয়ার মাইনাস k1 into root over of x by y প্লাস b equals 0। তো তুমি দেখো root over of x by y যদি ভেরিয়েবল ভাবো তো তার সাপেক্ষে এটা একটা দ্বিঘাত সমীকরণ হলো, তাহলে আমি এবার সিদ্ধান্তের সূত্র দিয়ে এখান থেকে বীজ বার করতে পারি, সেটাই করছি। আমি কি লিখতে পারি না root over of x by y equals to minus b, মানে k1 হয়ে যাবে, প্লাস মাইনাস root over of b square, b square মানে কি k1 square minus 4ac, তো minus 4ab by 2a by 2a, ঠিক আছে? তো এটাকে আমি করছি কি, এটা একটা ধ্রুবক, মানে k1 ধ্রুবক, a ধ্রুবক, b ধ্রুবক, এরা সব ধ্রুবক, তাহলে এটা একটা ধ্রুবক, তাহলে আমি এটাকে ইকুয়াল টু k2 ধরে নিচ্ছি, ঠিক আছে? তো এবার কি করছি, এটাকে উভয় পক্ষ বর্গ করে দিচ্ছি। x by y হচ্ছে গিয়ে k2 স্কয়ার পেলাম আমি এটা, তো সেখান থেকে এটা পেলাম আর কি, আপাতত থাক এটা। এবার আমাকে যেটা প্রমাণ করতে দিচ্ছে সেটা হচ্ছে গিয়ে ax স্কয়ার প্লাস by স্কয়ার ভ্যারিজ এজ x স্কয়ার। আমি এই ভাগফলটা লিখি আগে। তো এখন ax স্কয়ার প্লাস by স্কয়ার বাই x স্কয়ার। আচ্ছা, আমি কি করছি? উপর নিচে y স্কয়ার দিয়ে ভাগ করছি, তাহলে কি হবে? a into x by y এর হোল স্কয়ার প্লাস b, আর এই জায়গাটা হয়ে যাবে x by y। ভালো করে লক্ষ্য করো, আমি কি করলাম? লব এবং হরকে y স্কয়ার দিয়ে ভাগ করেছি। y স্কয়ার দিয়ে ভাগ করলে কি হচ্ছে? a into x by y এর হোল স্কয়ার, এটা প্লাস b হয়ে গেল, আর xy by y স্কয়ার মানে x by y হয়ে গেল তোমরা, ঠিক আছে? এবার x by y এর জায়গায় আমি k2 স্কয়ারটা বসিয়ে দেব। x by হচ্ছে k2 স্কয়ার, তার মাথায় আবার স্কয়ার, তাহলে কি হচ্ছে? a into k2 to the power 4 প্লাস b বাই x by y হচ্ছে কি তোমার k2 স্কয়ার। দেখো এটা আবার ধ্রুবক, তাহলে k2 ধ্রুবক, ab ধ্রুবক, তাহলে ধ্রুবকের চচ্চড়ি আর কি, সেটা একটা ধ্রুবক। তাহলে কি হলো? এই ভাগফলটা ধ্রুবক, তাহলে এখান থেকে তুমি কি বলতে পারো? অতএব ax স্কয়ার প্লাস by স্কয়ার সেটা ভ্যারিজ এজ x। তো আজকে এই ক্লাস আমি এখানে শেষ করছি। পরের ক্লাসে আমি তোমাদের অবশিষ্ট ডাউটসগুলো নিয়ে ফেরত আসবো, ঠিক আছে? ততক্ষণের জন্য বাই বাই।